ভালোবাসার সীমানা পেরিয়ে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। ভালোবাসা শুধু একগুচ্ছ অক্ষরের সমষ্টি নয়, এর মর্মার্থ আকাশের মতো বিশাল। ভালোবাসা মানেই সকলের কাছে সুখের প্রাপ্তি নয়, সবার কাছে সংজ্ঞাও এক নয়। সব ভালোবাসার পরিণতি পরিণয় হয় না। কিছু কিছু ভালোবাসার শেষটা হয় হৃদয় বিদায়ক। এই গল্পটাও তেমনই এক গল্প। ভালোবাসার সীমানা পেরিয়ে একটি সম্পূর্ণ কাল্পনিক সাসপেন্স থ্রিলার, রোমান্টিক, স্যাড এবং ওয়ান সাইড লাভে ভরা নাটকীয় গল্প। এই গল্পে রয়েছে একাধিক নায়ক নায়িকা এবং প্রতিটি চরিত্রের পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য ও আবেগ। প্রত্যেক চরিত্রেরই রয়েছে নিজস্ব গুরুত্ব, নিজস্ব গল্প। টেলার, তাকে বলা হয়নি ভালোবাসি, সে জানে না তার প্রতিটি হাসির মাঝে কেউ খুঁজে পায় পৃথিবীর সব সুখ। সে জানে না তার ব্যথা কেউ নিজের মতো করে অনুভব করে আড়ালে। জানলেও কি কিছু বদলাতো? একতরফা ভালোবাসা, একটা দুর্ঘটনা, একটা চক্রান্ত, আর অজস্র না বলা কথা। এই গল্পে কেউ শুধুই নায়ক নয়, কেউ শুধুই খলনায়কও নয়। প্রতিটি চরিত্র নিজের ভেতরেই লড়াই করে, ভালোবাসে, হারিয়ে যায়, আবার খুঁজে ফেরে নিজেকে। একটা সময় আসবে যখন তুমি ভাববে এটা শুধু গল্প না, এটা যেন আমার নিজের জীবনেরই এক টুকরো। তাই বলছি, গল্পের প্রতি লাইন, প্রতি অধ্যায় পড়ো মন দিয়ে, কারণ সত্যটা কোথায় লুকিয়ে আছে সেটা তুমি বুঝতেই পারবে না শেষ পৃষ্ঠা না পড়া পর্যন্ত। শুরু হচ্ছে ভালোবাসার সীমানা পেরিয়ে, শুধু তোমার জন্য। শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ে হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী। তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও বলা চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশের সবাই গৌরবর্ণের। যাই হোক, মেয়েটিকে মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পন্ন না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরই মাস্টার্স শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পাত্র পূর্ব নির্ধারিত, রফিক তালুকদারের একমাত্র ছেলে সাদিক তালুকদার। ব্যবসায়ী পরিবার, সব দিক থেকেই ভালো হওয়ায় প্রমিতার বাবা খালেদ শিকদারের কোনো আপত্তি ছিল না। এদিকে ষোড়শী কন্যা প্রিয়তা, আমাদের গল্পের নায়িকা, পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পেছনেই তার চাচাতো বোন পরিণীতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়েও বেশি বন্ধুত্বের। প্রিয়, ধীরে দৌড়া, পড়ে যাবি তো। বলবো তো। তনয় শিকদার প্রিয়তা পড়ে না বলেই দৌড়ে গিয়ে মেজো অপর রুমে ঢুকে গেল। এই বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এই বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হলো প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তা তার প্রয়াত মা আঞ্জুম নাহার বেগমের প্রতিচ্ছবি। প্রিয়তার চেহারা, চোখ মুখ, চলাফেরা, ব্যক্তিত্ব, কথা বলার ধরন, চঞ্চলতা সবকিছুই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদার গম্ভীর প্রকৃতির মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারেই নরম স্বভাবের। শিকদার বংশের মান মর্যাদা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল। তার মূল কারণ হল শিকদার বংশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। একসময় গোটা রায়পুরের জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জিহাদ শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিদারি নেই, তবে জমিদার সুলভ মান মর্যাদায় এক বিন্দুও ভাটা পড়েনি। শিকদাররা এখনও অতীতের মতোই সম্পদশালী, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিত্ববান। জমিদার সুলভ সুদর্শন চেহারাও এখনও বিদ্যমান। বর্তমানে রায়পুরের 200 বছরের পুরনো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরনো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন সাদমান শিকদার। পুরনো জমিদার বাড়ির চেয়েও বড় পরিসরে আধুনিকভাবে নির্মিত 4 তলা বিশাল বাড়িটির প্রতিটি কোণায় আভিজাত্য তেজ ছড়িয়ে আছে। সেই সুবিশাল বাড়িটির নাম প্রণয়কুঞ্জ। প্রণয় সাদমান শিকদারের বড় ছেলে, তাই এই প্রজন্মের বড় সন্তানের নামে এই বাড়ির নামকরণ করা হয়। প্রণয়কুঞ্জের সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরনো বিশাল পুকুর, যার গভীরতা 40 ফুট। আরও 4 প্রজন্ম আগে নির্মিত এই পুকুরটির নাম রক্তপদ্ম পুকুর। এমন অদ্ভুত নামকরণের কারণ হলো এই পুকুরে 12 মাস রক্তের মতো গাঢ় লাল রঙের পদ্মের সমাহার থাকে। পুকুরটির কাশ ভেসে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রয়েছে সুউচ্চ সুপারি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল।
বাড়ি গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত চওড়া টাইলস বসানো রাস্তা। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে বিভিন্ন নামনাচানা ফুল গাছের সমাহার, যা লনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার, আর বাকি 3 জন হলেন তার ছোট 3 ভাই খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সোহেব শিকদার। তাদের 4 জনের স্ত্রীর নাম যথাক্রমে অনুসারী: বেগম সাদমান শিকদারের স্ত্রী তনুশ্রী, বেগম খালেদ শিকদারের স্ত্রী অনন্যা, বেগম সাজিদ শিকদারের স্ত্রী অর্থী, বেগম সাহেব শিকদারের স্ত্রী অনুসারী, বেগম সাদমান শিকদারের স্ত্রী তনুশ্রী, বেগম খালেদ শিকদারের স্ত্রী অনন্যা, বেগম সাজিদ শিকদারের স্ত্রী অর্থী, বেগম সোহেব শিকদারের স্ত্রী। তারা 4 জন মূলত 4 বোন, যারা 4 ভাইকে বিয়ে করে এক বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। সাদমান শিকদারের 5 সন্তান: আব্বাস শিকদার পোনাই, বয়স 29 বছর; রাজানু শিকদার রাজ, বয়স 26 বছর; আহনাফ শিকদার প্রেম, বয়স 24 বছর; তনুজা শিকদার প্রেরণা, বয়স 21 বছর; অনুজা শিকদার পরিণীতা, বয়স 17 বছর। খালেদ শিকদারের 4 সন্তান: প্রহেলিকা শিকদার, বয়স 27 বছর; প্রমিতা শিকদার পৃথা, বয়স 25 বছর; সমুদ্র শিকদার, বয়স 23 বছর; অরণ্য শিকদার, বয়স 21 বছর। সাজিদ শিকদারের 2 সন্তান: প্রতীক শিকদার প্রথম, বয়স 27 বছর; তনয়া শিকদার প্রিয়তা, বয়স 16 বছর; সোহেব শিকদারের 3 সন্তান: থিরা শিকদার, বয়স 13 বছর; তরি শিকদার, বয়স 10 বছর; তন্ময় শিকদার, বয়স 8 বছর। এই হলো বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থা। এই বিশাল বংশধরদের মাঝে মাত্র 3 জন বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয়ের সঙ্গে বিয়ে হয়েছে খালিদ শিকদারের বড় মেয়ে প্রহেলিকার। খালিদ শিকদারের দ্বিতীয় কন্যা পৃথার বিয়ে এখনও চলমান। শিকদার বাড়িতে মানুষে গিজগিজ করছে। 4 তলা বাড়ির কোথাও একটুও খালি জায়গা নেই, সব জায়গায় মেহমান। শিকদার বাড়িতে সদস্যদের থাকার একটা নিয়ম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সিনিয়ররা, যেমন কর্তাগিন্নিরা; ফার্স্ট ফ্লোরে বাড়ির কাজের লোক ও অতিথিদের থাকার ব্যবস্থা; সেকেন্ড ফ্লোরে মেয়েরা এবং থার্ড ফ্লোরে ছেলেরা থাকেন। কিন্তু বর্তমানে সে সবের বালাই নেই, যার যেখানে জায়গা হচ্ছে সেই সেখানে ঢুকে পড়ছে। শিকদার বাড়ি আজ সরগরম, এত মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্য দম ফেলার ফুরসত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজে লেগে পড়েছে। বিশেষত বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল। ছোট্টের দাবাদাহে হাসপাস করছে সবাই। প্রণয় শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তার সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যেই ভিজে উঠেছে। গরমে সে একেবারে ত্যক্ত বিরক্ত। মাথার চুলগুলো ঘামে কপালের সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব ও সবচেয়ে সুদর্শন পুরুষ ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী। তেজ আর তার গভীর বাদামি বর্ণের চোখ, যা মারাত্মক আকর্ষণীয়। যে কোনো নারী এই পুরুষের জন্য পাগল হতে বাধ্য। প্রণয় চলে যেতেই কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখে জোড়া ছলছল করছে। অন্যদিকে শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন পরিবারের 4 কর্তাও ও তাদের স্ত্রীরা। কর্তার দল চলে গেলেন লাইব্রেরিতে, আর তাদের গিন্নিরা চলে গেলেন রান্নাঘরে। ভাবি কেমন আছেন? ভালোই আছি। মেয়ের বিয়ে বলে কথা, একটুও ফুরসত নেই। রোহিণী বেগম অপলক তাকিয়েছিলেন অনুশ্রী বেগমের দিকে। এই পঞ্চাশোর্ধ্ব নারীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ছেলে মেয়েদের মা। ভাবি প্রেরণা কোথায়? কি জানি মেয়েটা কোথায় আছে। এদিকে তন্ময় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল তার বোনেদের পাশে, যেখানে তারা আপুরা অন্যরা বসে গল্প করছিল। সে এসে এক ঝটকায় প্রিয়তার হাত থেকে চকলেটের প্যাকেট ছিনিয়ে মুখে পুরে দিল। প্রিয়তা তো রেগে লাল। তন্ময়, এই তন্ময়ের বাচ্চা, আজ তোকে আমি খাচ্ছি বলে এক দৌড়ে তন্ময়ের দিকে তেড়ে গেল। তন্ময় এমন ভাব করল যেন তার চেয়ে নিরীহ কেউ নেই। আমার চকলেট দে। মুখে দিয়ে দিয়েছি, আর নিবি? প্রিয়তা রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবল, হাত থেকে মুখে কেন? ভাবার পর আর এক মুহূর্ত দেরি না করে তন্ময়ের চুল টেনে ধরল। তন্ময় বা কিসে কম যায়, সেও প্রিয়তার চুল টেনে ধরে 2 ভাই বোন চুলাচুলি শুরু করে দিল। এত জোরে টানাটানিতে দুজনের চোখে পানি এসে গেল।
কিন্তু কেউ কাউকে ছাড়ল না। বসার ঘরে সবাই হা করে সার্কাস দেখছিল। সবাই অধীর আগ্রহে দেখতে লাগলো পরবর্তী সিনে কি হয়। খেলা জমে উঠেছে। পুচকি, যা পপকর্ন নিয়ে আয়, খেতে খেতে সার্কাস দেখি। ঠিক তখনই বজ্রকণ্ঠে ধমক এলো। থামো। সবাই দেখল প্রণয় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তন্ময় মুহূর্তের মধ্যে ভদ্র হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। কি হচ্ছে এখানে? ভাইয়া আমি কিছু করিনি, আপু আমার চুল ধরে টানাটানি করছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। ঘরে যা। সবাই চুপ। প্রহেলিকা আপুর কপাল ভালো, এমন একটা অ্যাটম বম পেয়েছে। প্রিয়তার কিছু না বলে চলে গেল নিচের ঘরে। প্রহেলিকা মা চাচিদের সঙ্গে কাজ করছিল। হঠাৎ স্বামীর কথা মনে পড়ল, তাই সে ঘরে গেল। গিয়ে দেখল প্রণয় নেই। এতক্ষণ কাজ করে সে অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়ল। তখন বিকাল 3টা বাজে। প্রিয়তা গা ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, মুখটা থমথমে। মাথা থেকে তোয়ালের সরাতেই একরাশ ঘন মেঘের মতো লতানো চুল মুহূর্তেই কোমর ছাড়িয়ে হাঁটুর উপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলল, এই হলো আমার এক জ্বালা। এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে। কবেই কেটে কাঁধ অব্দি করে দিতাম, শুধুই পারছি না তার জন্য। সে বলেছিল। প্রিয়, তোর চুলগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। ব্যাস, সেদিন থেকেই প্রিয়তা কখনো তার চুল কোমরের উপরে ওঠায়নি। পঞ্চদশী কিশোরী কন্যা, চন্দ্রগোলা রূপ, তার চেহারার লাবণ্য ও মাধুর্য যেন দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিকদার বাড়ির সব মেয়েই সুন্দরী, কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার উপরে। এই মেয়েটা সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না, কেমন মহাবিষ্টের মতো চেয়ে থাকে। চেহারা শিশুসুলভ ভাবটা সরে গিয়ে এক অপার্থিব অনিন্দ সৌন্দর্য ফুটে উঠছে। অতিরিক্ত সুন্দর ও মায়াবী চোখ। মেয়েটার গায়ের রং দুধে আলতা, একটু চেপে ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পানপাতার মতো মুখ, সুদীর্ঘ নীলাভ নেত্রযুগল, যা সব থেকে আকর্ষণীয়। যেন ওই চোখে মাদকতা মিশে আছে। যে কোনো পুরুষ সেই চোখের দিকে তাকালে মুহূর্তেই হারিয়ে যাবে। ঘন ভারী চোখের পল্লব, যা অত্যন্ত আকর্ষণীয় এবং এনে দেয় বিশেষত্ব। চিকন খাড়া নাক, শিকদার বাড়ির পুকুরের রক্ত পদ্মের মতো টকটকে লাল ঠোঁট, ধনুকের মতো বাঁকানো দেহ। সৌন্দর্য ও মাধুর্যের এমন এক সংমিশ্রণ, তবে তার নিজের কাছে তার সৌন্দর্যের মূল্য একদমই অর্থহীন। যখন সবাই প্রশংসা করে, তখন তার ভেতর থেকে তাচ্ছিল্য ঠেলে বাইরে আসতে চায়। প্রিয়তা একটা সুন্দর প্রিন্টেড ফুল স্লিভ 3 পিস পরে নিল, চুলগুলো ঢিলে হাত খোপা করে নিল, চোখে সামান্য কাজল দিল, ঠোঁটে একটু লিপ গ্লস দিল, কপালে একটা ছোট্ট টিপ দিয়ে বেরোতেই কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। শিকদার বাড়ির পেছনে রক্তপদ্ম পুকুর ঘাটে বসে আছে পরিণীতা। মনে মনে ভাবছে, আজ একবার আসুক, দেখাবো সে আমায় চিনতে পারবে। আমিও শিকদার বাড়ির মেয়ে। আমাকে অপেক্ষা করানো, একবার সামনে আসলে এই গভীর পুকুরে এক ধাক্কা মেরে ফেলে দেব। এটা ভাবতেই পরিণীতার মন চিল্লিয়ে বলে উঠল, না, তুই এটা করতে পারবি না, আমি ওকে অনেক ভালোবাসি। এটা ভাবতেই পরিণীতা কেমন যেন নরম হয়ে গেল। এতক্ষণ যাবৎ ওর পাশে যে একজন জলজ্যান্ত পুরুষ বসে আছে, এতে ওর কোনো খেয়ালই নেই। আবিদ এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল পরিণীতার মুখের সব অভিব্যক্তি। এখন সে বিরক্ত হয়ে ধমক লাগিয়ে দিল। কোন দুনিয়ায় আছো? মেয়েটা হঠাৎ এত জোরে ধমক খেয়ে চমকে উঠল। সপ্তদশী কন্যার বুকের মাঝখানে থাকা পরাণটা যেন মুহূর্তেই ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। কাঁদো কাঁদো হয়ে আবিদের দিকে তাকাতেই তার রাগ, অভিমান, ভয় সব জানালা দিয়ে পালিয়ে গেল। তার জায়গায় এসে ভর করল এক অপার্থিব লজ্জা। লজ্জায় মাথা নিচু করে নিল। সে তোর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। আবিদ মেয়েটার গালগুলো লজ্জায় লাল হয়ে যেতে দেখল। হুট করে সেও নরম হয়ে গেল। কি ভাবছিলে? এটা শুনেই পরিণীতা চোখ বড় বড় করে ফেলল। মনে মনে ভাবল, এই মেয়েটা যদি জানতে পারে যে আমি ওকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিতে চেয়েছিলাম, তাহলে নিশ্চিত আমাকেই ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা ভাবতেই ওর চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল। আবিদ ভুরু কুচকাল। ওই সুন্দর চোখ দুটো বড় হতে দেখে ভুরু কুচকে বলল, কি ব্যাপার অ্যাঞ্জেল? এটা শুনেই পরীর ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আবিদ পরিণীতার চোখের দিকে তাকালো। মনে মনে বলল,
তুমি সত্যি একটা অ্যাঞ্জেল। এই চোখের দিকে তাকিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি। কি জানি, এই ভুলের মাসুল হিসেবে হয়তো আমাকে প্রাণ দিয়েই দিতে হবে। কি ভাবছেন মাস্টারমশাই? আবিদ পরিণীতার চোখের দিকেই তাকিয়েই থাকলো, তারপর গভীর গলায় বলল, অ্যাঞ্জেল, তুমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার হাত ছাড়বে না, কথা দাও। পরিণীতার চোখ জ্বলে জ্বলে হয়ে উঠল। মনে হলো বুকের ভেতর কেউ সূচালো কিছু দিয়ে আঘাত করল। পরিণীতার কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল আবিদের বুকে। সঙ্গে সঙ্গেই আবিদ চোখ বন্ধ করে নিল। এটাই যেন তার প্রশ্নের উত্তর। দুজনের নিঃশ্বাসের গতি যেন অব্যক্ত প্রশ্নের উত্তর হয়ে উঠল। হয়ে গেছে, ছাড়ো। কেউ দেখে ফেললে আমার গর্দান নেবে তোমার বাবা ভাই। বলে পরীর মাথায় একটা চুমু দিল। কেউ দেখবে না। আবিদ স্মিত হাসল। পরি বুক থেকে মাথা তুলে আর কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে গেল। ওকে চলে যেতে দেখে আবিদ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবিদ বাবা মায়ের একমাত্র ছেলে, রায়পুরের এক সাধারণ ঘরের ছেলে। বাবা পুলিশের সাধারণ কনস্টেবল, মা গৃহিণী। অনেক কষ্ট করে সে লেখাপড়া শেষ করেছে। তার একটাই স্বপ্ন, বাবা মাকে ভালো রাখা, পরিবারের অভাব দূর করা। সে চায়নি পরিণীতার মতো রাজকন্যাকে ভালোবাসতে। পরিণীতা পড়াশোনায় সবসময় উদাসীন। প্রণয় বোনের অবস্থা দেখে পরিণীতার এসএসসি পরীক্ষার সময় একজন প্রাইভেট টিউটর হিসেবে আবিদকে নিয়োগ করেছিলেন। প্রথমে আবিদ সাধারণভাবেই পড়ত, কিন্তু সেদিন এলোমেলো চুলে শ্যামবর্ণের সেই ছেলেটাকে দেখে হারিয়ে গিয়েছিল পরিণীতা। আবিদ সব বুঝত, কিন্তু এসব পাত্তা দিত না। কোথায় আছে গরিবের ভালোবাসার অধিকার নেই, আবিদও সেটা মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ভেবে আবিদ দ্বিতীয়বারের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তা একটুখানি থমকে যাওয়া। তখন প্রিয়তা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে হঠাৎ তার হাতটা টেনে ধরে ফেলল প্রণয়। তার দৃষ্টি ছিল স্থির ও শীতল। প্রিয়তা বিষণ্ণ মনে বিরক্ত হয়ে ভাবল, আমার জীবনে কি কম ব্যথা ছিল যে আবার নতুন করে ব্যথা পেতে হবে? ভাবতেই তার মুখটা তেতো হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরই অনুভব করলো সে পড়েনি, বরং ভেসে আছে। ভাবনা শেষ হওয়ার আগেই ছোট্ট একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখল তার নয়ন এসে ঠেকেছে একজোড়া গভীর বাদামি চোখের দিকে। প্রিয়তার বুকের খাঁচাটা মোচড় দিয়ে উঠল। সামনের বলিষ্ঠ পুরুষটির শক্ত বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করতেই হতভম্ব হয়ে গেল। সেই বাদামি চোখ জোড়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিষ্প্রাপ অথচ থমথমে। এই চোখের গভীরতা মাপা প্রিয়তার পক্ষে অসম্ভব। এই চোখ মুখ দেখে কোনোদিন মনের ভাব বোঝা যায় না। প্রণয় একটু চোখ সরালো না। প্রিয়তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না আর। দৃষ্টি নামিয়ে নিতেই প্রণয় তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার, এমন লাফালাফি করছো কেন? কিছু না, এমনি। বলেই দ্রুত স্বরে গেল ওখান থেকে। প্রণয় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ম্লান হাসল। নিজেই নিজেকে বলল, আমার মতো ব্যর্থ পুরুষ হয়তো দ্বিতীয়টি নেই। ওই নীল সাগরের মতো চোখে কি আছে যা প্রতিনিয়ত নেশার মতো আসক্তি ছড়িয়ে দেয় হৃদয়ের প্রতিটি কোণায়। তার মনের গভীর থেকে যেন কেউ উত্তর দিল, ওই নীলবর্ণের চোখগুলো সুবিশাল মাদকতার সাগর, যেখানে ডুবে যাওয়া আমার কপালে নেই। আবার চারপাশে বিষ লতার মতো পেঁচিয়ে রেখেছে আবরার প্রণয় শিকদার অসহায়। সেখানে থেকে কোনো দিন মুক্তি নেই। হয়তো কোনো একদিন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই হেরে যাব। ভাবতেই তাচ্ছিল মাখা একটা হাসি দিল প্রণয়। দিনের শেষ ভাগ। বাড়ির পরিবেশ জমজমাট। 4 তলা বিশিষ্ট প্রণয়কুঞ্জ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গায়ে হলুদের জন্য। বিশাল ছাদটাকে ঝলমলে করে সাজানো হচ্ছে, যেখানে সন্ধ্যায় জমকালো গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরও অনেক আয়োজন চলছে। আজকের গায়ে হলুদের থিম সাদা ও লাল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা লাল শাড়ি পরবে। পুরো আয়োজনের দায়িত্ব পড়েছে প্রীথম ও প্রেমের কাঁধে। 2 ভাই হরদম ব্যস্ত, তবুও নিজেদের মধ্যে ঠাট্টা তামাশার সময় বের করতেই হয়। ভাইয়া, আজ রাতে হবে তো? কি হবে? ওই যে আব্বু, চাচ্চু আর বড় দাদার চোখ ফাঁকি দিয়ে যেটা হবে। সব হবে ব্রাদার। ভাইয়া, আমি কিন্তু সব জানি। কি জানিস তুই? প্রেম রহস্যময় হাসি দিল। প্রীথম যা বোঝার বুঝে গেল। সেও মুচকি হেসে বলল, আমিও সব জানি। প্রেমের মুখটা ফাটা বেলুনের মতো চিপসে গেল। এইভাবে 2 ভাইয়ের কথোপকথন চলতে থাকলো, আর তাদের হাতে গায়ে হলুদের আয়োজন ধাপে ধাপে এগিয়ে যেতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। পৃথার ঘরে বসে আছে ওর সব বোন, কাজিন আর বান্ধবীরা। সবাই মিলে হই হুল্লোড় করছে আর পৃথাকে খেপাচ্ছে। পৃথা, তুই তো দেখি ভালোই চালাক। এই কথা শুনে
সবাই হেসে উঠল। পৃথা রাগে লজ্জায় লাল নীল সবুজ হয়ে উঠল। তার বান্ধবী সায়রা হাসতে হাসতে বলল, বান্ধবী, বুদ্ধির খেলায় তুই সবার সেরা। কথা শুনে এবার পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। পৃথা একটু লাজুক হাসল। কাহিনী কি? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা পৃথাকে চোখ টিপ দিয়ে বলতে শুরু করলো, আমাদের পিতারানী সবাইকে বোকা বানিয়েছে। সবাই অবাক হয়ে তাকালো। সায়রা দুষ্টু হেসে বলল, বান্ধবী, বলে দিচ্ছি। সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। সায়রা হাসতে হাসতে বলল, সাদিক ভাই আমাদের ভার্সিটির সিনিয়র ছিল। 6 বছর আগে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই, তখন প্রীতাকে র্যাগিং দিতে এসে সাদিক ভাই উল্টো থাপ্পড় খেয়েছিল। আর অবাক করার মতো ব্যাপার হলো, সেই থাপ্পড় খেয়েই সে প্রেমে পড়ে গিয়েছিল। সবাই হেসে উঠল। সায়রা আবার বলল, সাদিক ভাই আমাদের 3 ব্যাচ সিনিয়র ছিল। প্রীতিকে পটানোর জন্য কত কিছুই না করেছে বেচারা। তারপর আর কি, দুজনের প্রেম জমে উঠল। যেহেতু আঙ্কেলরা লাভ ম্যারেজ খুব একটা পছন্দ করেন না, তাই দুজন পুরো ব্যাপারটা চেপে রেখেছিল। সাদিক ভাইয়া পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ব্যবসায় মন দিলেন। না হলে আঙ্কেলদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যেত না। অনেক বছর প্রেম করার পর দুজন পড়াশোনা শেষ করে বিয়ের কথা ভাবল। সাদিক ভাইয়া নিজেকে যোগ্য করে তুললেন, তাই আঙ্কেলদের আর আপত্তি ছিল না। কিন্তু তারা জানে না যে এটা লাভ ম্যারেজ। তারা জানেন এটা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। সবাই হাহাক করে শুনছিল। এতক্ষণে কয়েক জোড়া বিস্ময় ভরা দৃষ্টি দিয়ে পড়ল পৃথার ওপর। সবার এমন দৃষ্টি দেখে পৃথা বিভ্রত হয়ে গেল। মেজো আব্বুকে বলে দিব নাকি? আপু? এটা শুনে পৃথার লজ্জা মাখা মুখটা ভয়েও জমে গেল। পরিপ্রেরণা প্রিয়তা মিটিমিটিয়ে হাসতে লাগলো। পরি হাসতে হাসতে বলল, চিল আপু, ভয় পেও না, আমরা কাউকে কিছু বলবো না। দুলাভাই আমাদের অনেক পছন্দ হয়েছে। পৃথা আবার লজ্জা পেল। তাদের কথার মাঝে বাইরে থেকে অর্থি বেগম সবাই ডেকে উঠলেন। প্রেরণা গিয়ে দরজা খুলে দিল। অর্থি বেগম ব্যস্ত হয়ে প্রেরণাকে বললেন, তোর রোহিণী আন্টি তোকে খুঁজছে বসার ঘরে। প্রেরণা সেদিকে ছুটে গেল। অর্থি বেগম মেয়েদের বললেন, মেকআপ আর্টিস্ট এসে গেছে, তোমরা তাড়াতাড়ি প্রীতাকে তৈরি করো, নিজেরাও তৈরি হয়ে নাও। সন্ধ্যা প্রায় হয়ে এলো। অর্থি বেগমের কথা শুনে মেয়েদের আসর ভেঙে গেল। মেকআপ আর্টিস্ট পৃথাকে সাজাতে শুরু করলেন। সায়রা সারা সবাই নিজের ঘরে গিয়ে তৈরি হতে লাগলো। তন্ময় আর থরি পা টিপে টিপে বড় আপুর ঘরে গেল। কারণ তন্ময়ের মতে তার ভাই বোনগুলো বড়ই বেয়াদব। এরা শুধু ওর পেছনে লাগে। তন্ময় জানে বড় আপু 1000 গুণ ভালো। তন্ময় দেখলো প্রহেলিকা ঘুমাচ্ছে। কি করব? কি আর করব, দেখে তুলবো বলে দুজন একসাথে প্রহেলিকাকে ডাকতে লাগলো। এত ডাকাডাকিতে প্রহেলিকা বিরক্ত হয়ে ধরফড়িয়ে উঠল। উঠে দেখে ওর পুচকে ভাই বোন দাঁড়িয়ে আছে। প্রহেলিকা একটু বিরক্ত না হয়ে দুজনের গাল টিপে দিয়ে বলল, কি ব্যাপার ছোট খোকা? আপু, তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। আপু, আমাদের সাজিয়ে দাও। প্রেরণা প্রিয়তা আপুরা সাজিয়ে দেয়নি। সে কথা মতো প্রহেলিকা বলল, যাও, তোমাদের জামা নিয়ে আসো। আমি শাড়ি পরবো, কিন্তু কেউ আমাকে পরিয়ে দেয়নি। মায়া হলো প্রহেলিকার। নিজের ওয়ার্ড্রোব থেকে একটা সুন্দর লাল শাড়ি বের করে থরিকে পেরিয়ে দিল। এই শাড়ি পরাতে গিয়ে অনেক ধৈর্য ধরতে হলো। তারপর দুজনকে সুন্দরভাবে সাজিয়ে দিল। সাজানোর পর দুজন দুটো চুমু খেয়ে চলে গেল। প্রহেলিকা মৃদু হাসলো। কিছুক্ষণ পর প্রণয় এলো। প্রহেলিকা ওর জন্য একটা সাদা পাঞ্জাবি বের করে দিল। হাতে দিয়ে বলল, এটাই পরো। প্রণয় বলল, ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণা নিচে দাঁড়িয়ে একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাত সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে দেখতে। ঢোকার 4 সিঁড়ি। আগে কারোর সাথে ধরাম করে বাড়ি খেলো। মনে হলো মেয়ে তার বেশি ব্যথা পেয়েছে। রাত শুধুমাত্র 1 সিঁড়ি পিছিয়ে গেছে। এছাড়া তেমন কিছু হয়নি। বাড়ি খেয়ে মেয়েটির দুনিয়া দুলে উঠল। মেয়েটি সিঁড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু রাজ মেয়েটির কোমর ধরে ফেলল। মেয়েটির মুখের উপর সব চুল এসে মুখ ঢেকে গেল। রাজ এক হাত দিয়ে চুল সরাতে গিয়ে যেন এক ধাক্কা খেল। হয়তো হার্টবিট মিস করলো। মেয়েটা চোখ মুখ খিচিয়ে রয়েছে। হঠাৎ যখন মেয়েটি বুঝতে পারল সে পড়ে যায়নি,
তখন তড়াৎ করে চোখ খুলল, ঝাড়ি দিয়ে রাজকে সরিয়ে দিল। রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ওই মিয়া, আপনি কি কানা বেগুন? চোখে দেখেন না? চোখ হাতে নিয়ে ঘোরেন? মেয়েটার কথা সাথে সাথে নাক ফুলে উঠছে। বিকট চিৎকার শুনে রাজের ভ্রম ছুড়ে গেল। এক ভ্রু উঁচুয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটা যেন এই কথা শুনে জ্বালামুখীর ন্যায় জ্বলে উঠল। ফুঁসতে ফুঁসতে বলল, না, আপনাকে না, আমার সামনে একটা বড় বাদর দাঁড়িয়ে আছে, তাকে বলেছি। এবার রাজও রেগে গেল, বলল, আমিও আপনার মতো ঝগড়াটে মহিলা আরেকটাও দেখিনি। নিজে তো সুন্দরী মেয়ে দেখে গায়ে উঠে আসছো, আবার বড় বড় কথা বলছো। বাহ, বলো কে সুন্দরী? আশেপাশে তো আমি কোনো সুন্দরী দেখতে পাচ্ছি না, সামনে তো একটা নাগিন দাঁড়িয়ে আছে। এবার রাগ সামলাতে না পেরে মেয়েটি রাজের সুন্দর সেট করা চুলগুলো টেনে ধরল। এক চিলাচিলির শব্দ শুনে অরণ্য সমুদ্র পরিণীতা ছুটে এসে সামনের দৃশ্য দেখে বেক্কেল বনে গেল। তারা কয়েক সেকেন্ড একে অপরের মুখ চাচাই করতে লাগলো। কিছুক্ষণ পর ছুটে গেল পরিণীতা, বলল, এসব কি করছিস পূর্ণতা? কানা বেগুনকে আজকে আমি ভর্তা বানিয়ে ফেলবো। কানা বেগুনকে? কেন, চোখে দেখিস না? আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। এবার পূর্ণতা রেগে গিয়ে বলল, এটা কোনো কানা বেগুন না, এটা আমার ভাই। এ কথা শুনে পূর্ণতা নাকমুখ কুচকে বলল, এই জন্য এটা এমন। আবারও নাকমুখ কুচকালো, হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ছে বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। পরিণীতা ভাইয়ের দিকে তাকিয়ে করুণভাবে বলল, সরি সেজো দাদু। পূর্ণতার পেছনে পেছনে চলতে লাগলো। রাজের চুলের বেহাল অবস্থা দেখে অরণ্য সমুদ্র গা জ্বালানো হাসি দিয়ে বলল, ব্রাদার, কেমন লাগলো? রাজ চোখ রাঙালো। তারা দুজন তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে একে অপরের কাঁধে হাত রেখে বলল, হয় হয়, এমনি হয় বলে। গান গাইতে গাইতে চলে গেল। রাজ একটু বাঁকা হেসে বলল, আবার দেখা হলে তোমাকে দেখে নেব মিস সুন্দরী। আরেকবার সামনে পেলে কানা বেগুনকে পিস পিস করে নুন হলুদ মাখাবো। ফর্সা মুখ লাল হয়ে আছে। পূর্ণতা চৌধুরী বন্যা বিশিষ্ট ফারহান চৌধুরীর দুই মাত্র সন্তানের মধ্যে দ্বিতীয়, ভীষণ মেজাজি, কিন্তু মনটা অনেক ভালো ও নরম। যার সাথে ঝামেলা হয়ে যেত তার মুখ আর কখনো দেখতে চায় না। প্রিয়তা নিজের ঘরে বসে আছে। সন্ধ্যা 6:30। 7টা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু প্রিয়তার কোনো হেলদোল নেই। তার নীলাভ অতি মায়াবী চোখের কর্নিশ পেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নোনা জলের স্রোত। তা মুছে ফেলার কোনো প্রয়াস নেই। হাঁটু অবধি সমান লুটিয়ে থাকা চুলগুলো টাইলসের মেঝেতে অবহেলায় ছড়িয়ে আছে। মাথাটা কাঠের খাটের সঙ্গে হেলান দেওয়া। কে বলবে এতটুকু মেয়ের মনের ভেতর কালবৈশাখী বয়ে যাচ্ছে? কেউ বুঝতে পারছে না। ওই সুন্দর মুখের পেছনের বিষণ্ণতা কেউ দেখছে না। কিছু ব্যথা হয়তো একান্তই ব্যক্তিগত হয়, যা আমরা সবার সামনে দেখাতে পারি না, বলতে পারি না। না বললে হয়তো সে কোনোদিনই বুঝবে না। নিষ্পাপ মনের ভালোবাসা কেউ দেখবে না, সবাই অপরাধ দিয়ে কলঙ্ক লেপে দেবে। এসব ভাবতে ভাবতেই তার ছেলের হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটে। তখন থেকে দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। বুঝতে পারেনি সে। ওর বেস্ট ফ্রেন্ড ইনায়া দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। প্রিয়, দরজা খোল, কতক্ষণ ধরে ডাকছি? মেয়েটার চেঁচামেচিতে বিরক্ত হয়ে প্রিয়তা চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই দেখল ইনায়ার আগে লাল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিয়তা পাত্তা দিল না। ইনায়া কটমাট করে তাকিয়ে বলল, মরে গেছিস নাকি? কতক্ষণ ধরে ডাকছি। কিছু না। ইনায়া বিরক্ত হয়ে মনে মনে বলল, যার জন্য এত কষ্ট সে তো দিব্যি সুখে আছে। মুখে বলল, তুই আবার কেঁদেছিস? উত্তর দিল না প্রিয়তা, শুধু বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমে ঢুকে গেল। এনসে ইনায়া মনে মনে ভাবল, আজ সবাই তোকে দেখবে, যেমন ভাবছি তেমন কাজ। সে প্রিয়তার ওয়ার্ড্রোব খুলে গায়ে হলুদের জন্য আনা বিশেষ লাল শাড়িটা বের করলো। শাড়িটা খুবই সুন্দর। কে এনেছে জানে না ইনায়া, তবে এটা যে প্রিয়তার জন্যই তা নিশ্চিত। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কি করছিস? দেখবি ডার্লিং, অপেক্ষা কর। প্রিয়তা চোখ ছোট ছোট করে বলল, আর ঠিক তখনই ইনায়া ওর হাতে প্যাকেটটা ধরিয়ে দিল।
শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারবো না। দিনায় নাছরবান্দা, শাড়ি তো পরতেই হবে। প্রিয়তা তর্ক পছন্দ করে না, তার কথা না বাড়িয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে ইনায়া সাজানোর জন্য মেকআপ ও জুয়েলারি বাছাই করতে লাগলো। প্রিয়তা যখন শাড়ি পরে বের হলো, ইনায়ার চোখ চড়া হয়ে গেল। মাশাআল্লাহ। সে নিজেই তাকিয়ে থাকতে পারছে না। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি দেখছিস? ইনায়া মনে মনে উল্লাসে চিৎকার করে উঠল। যেমন ভেবেছিল তেমনই হয়েছে। মুখে কিছু না বলে প্রিয়তার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। তারপর ওকে সাজাতে লাগলো। হালকা মেকআপ, কাঁচা ফুলের গয়না, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক, নীলাভ চোখ দুটোয় হালকা কাজল আর আইলাইনার, গালে সামান্য ব্লাশার। 10 মিনিট পর সে বিস্ময়ে তাকিয়ে থাকলো। আমি ছেলে হলে না তোকে নিয়েই পালিয়ে যেতাম প্রিয়। প্রিয়তা হেসে ফেলল। ইনায়া বলল, তুই বস, আমি রেডি হয়ে আসছি। তারপর সে শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেল। গায়ে হলুদের আসর, পিতাকে মঞ্চে বসানো হয়েছে। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে আজ। অনুষ্ঠানের থিম অনুযায়ী মেয়েরা লাল শাড়ি, ছেলেরা সাদা পাঞ্জাবি। শিকদার বাড়ির সব ছেলেদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি এনেছে রাজ আর প্রীতম, আর মেয়েদের শাড়ির ডিজাইন আলাদা রাখা হয়েছে। সবাই একে একে হলুদ দিতে শুরু করলো। প্রথমে বড়রা, সাদমান শিকদার, খালেদ শিকদার, তারপর অন্যান্য ভাইয়ারা। এবার ছোটদের পালা, কিন্তু ছোটরা একটু পরে দেবে, আগে পার্টি হবে। প্রেরণা মাইক হাতে নিয়ে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের গায়ে হলুদের আসল মজা এখন শুরু হবে। সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। স্টেজে বাজতে শুরু করলো মেরা ইয়ার কি সাদি হে। এরপর যেন চার পরেই মঞ্চে নেমে এলো। প্রিয়তা, পরিণীতা, পূর্ণতা আর ইনায়া ধীরে ধীরে নাচতে শুরু করলো। সবাই চমকে তাকিয়ে আছে। তাদের যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। বিশেষ করে প্রিয়তার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারছে না। তার চুল হাঁটু অবধি উঠছে, নীলাভ চোখ দুটো চিকচিক করছে আলোয়। এই দৃশ্য দেখে কারো বুকে গভীরে আগুন লেগে গেল। সেই রূপে মুগ্ধ হওয়ার থেকে জ্বলছে বেশি। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখের সাদা অংশ লাল হয়ে উঠল, কপালের শিরাগুলো ফুলে ফেঁপে উঠল। বুকে চেপে রাখা কষ্টের সঙ্গে রাগগুলো বেরিয়ে আসতে চাইল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো মহান রবের কাছে কিছু একটা বলল, কিছু অনুরোধ, কিছু অতীত, কিছু ষড়যন্ত্র, কিছু সত্যি। এক হার নামানো পুরুষকেও হারিয়ে দেয়, বাধ্য করে নিজের প্রাণের চেয়েও প্রিয় জিনিস বা মানুষগুলোকে ত্যাগ করতে। কোনো এক সময় যাদের ছাড়া বাঁচার কথা কল্পনা করলেই মৃত্যুতুল্য পীড়া দিত, আর এখন তাকে ছাড়াই বাঁচতে হচ্ছে। তা ছিল হাসল সে। পুনরায় স্টেজের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। রাজার প্রীতম বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ প্রীতমকে বলছে, মিস দাদান পরি। বলে বুকে হাত দিল রাজ। প্রীতম চোখ সরিয়ে বলে, হ্যাঁ পরি, আমাদের বোন। রাজ দাঁত কেড়িয়ে খেক করে উঠল, রাগে রাগে দৃষ্টিতে বলল, আমি জানি পরি আমাদের বোন, আমি ওই পরির কথা বলছি না। তাহলে অন্য পরির কথা বলছো? প্রীতম সন্দেহের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। বন্ধুটিকে বাদ দিয়ে অন্য দুই রমণীর উপর দৃষ্টি রাখলো। তারপর রাজের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, বেয়াদব, তুমি খুব সুপুরুষ। কি বলতে চাস? প্রেম আমাকে সব বলে দিয়েছে। এটা শুনে প্রীতমের কপালে ভাঁজ পড়ল। প্রেমকে এই মুহূর্তে সামনে পেলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত নিশ্চিত। রাজ আবার সেই দুষ্ট হাসি দিল। এই কথা পাঁচকান হলে তোর পাখি আকাশে উড়িয়ে দিব। আমার পাখি না থাকলে তোমার পাখিও থাকবো না ব্রো। প্রীতম বিরক্ত হয়ে চলে যেতে বলল, পুকুর পাড়ে চলে আসিস। ডান্স শেষ হতে প্রেরণা বলল, এখন হলুদ দেওয়া হবে, এরপর আবার পার্টি শুরু হবে। সবার আগে হলুদ দেবে বড় দাদার। কিন্তু আশেপাশে কোথাও পোনাইকে দেখা গেল না। অন্যরা বলল, সে পরে লাগাবো, হলুদ দেয়া শুরু করা হোক। এই কথায় সবাই চেঁচিয়ে উঠে বলল, না, সবার আগে বড় দাদাই হলুদ লাগাবে। বনুজা, দাদানকে ডেকে নিয়ে আয়। পরিণীতা চলে গেল ডাকতে। ছাদ থেকে নেমে 3 তলার করিডোরে আসতেই কেউ তার মুখ চেপে ধরল, পাশের রুমে ঢুকিয়ে দিল। প্রায় 20 মিনিট হয়ে গেছে। পড়ে গেছে, কিন্তু এখন আসার নামগন্ধ নেই। সমুদ্র বিরক্ত হয়ে পড়ল, তুই পারিস ভাই। লেট লতিফকে দিয়েছিস দায়িত্ব, প্রিয়তাকে। বনু তুই যা। আমি? হ্যাঁ, তুই দৌড়ে গিয়ে দাদানকে ডেকে নিয়ে আয়। অগত্যা প্রিয়তা প্রণয়কে ডাকতে চলে গেল। এতক্ষণ ধরে সব ছেলেরা প্রিয়তাকে চোখ দিয়ে গিলছিল। শিকদার বাড়ির সব মেয়েরাই ভীষণ সুন্দর,
চোখ ফেরানো যায় না, কিন্তু এই মেয়ের মাঝে অন্যরকম এক জাদু আছে যা মোহগ্রস্ত করে দেয়। প্রিয়তা সারা বাড়ি খুঁজেও পেল না। শেষে 3 তলার মাঝারি আকারের ছাদে গিয়ে থমকে গেল। এবার প্রিয়তাকেও না আসতে দেখে সবাই বিরক্ত হলো। দাদান হয়তো বাড়িতে নেই, আর ওরা দুজন নিশ্চয় গল্প জুড়ে দিয়েছে। আপু ঠিক বলেছেন। তাহলে মেজো দাদান আগে হলুদ দেবে? সবাই রাজি হলো। প্রথম প্রিয়তমা হলুদ দেবে। ঠিক তখনই কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে তন্ময় দুগাল ভরে হলুদ লাগিয়ে দিল। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। আমাদের ছোট্ট খোকা চ্যাম্পিয়ন প্রথম হলুদ দিল। এক এক করে সবাই হলুদের আনন্দে মেতে উঠল, কিন্তু ইনায়ের মনে কেমন সন্দেহ হলো। প্রিয়তা এমনি হাওয়ায় উড়ে যাওয়ার মেয়ে নয়। সে ছাদ থেকে নেমে পুরো বাড়ি প্রতিটা ঘর খুঁজল। পরিণীতা আর প্রিয়তাকে কোথাও না পেয়ে শেষে রক্তপদ্ম পুকুর পাড়ে গেল। সে জায়গাটা খুব সুন্দর করে লাইটিং করা, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ কেউ তার কোমর চেপে ধরে পাশের গাছের সাথে ঠেসে দিল। পিটপিট করে চোখ খুলে দেখল তার প্রিয় পুরুষটি দুহাতে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে আছে। ইনায়া দেখল সে সমুদ্র নীল চোখ, যেমন চোখ প্রিয়তার। ইনায়া চোখ মেরে বলল, কি ব্যাপার পেয়ারেলাল, আমার কথা আপনার যে মনেই পড়ছে না? আমি ভাবলাম বিয়ে বাড়ির সুন্দরীদের ভিড়ে আমি আপনার চোখেই পড়ছি না। এতক্ষণে প্রীতম বাঁকা হাসল। সে তো স্টেজে এই মেয়েটাকে দেখে থমকে গিয়েছিল, কিন্তু দুষ্টু হেসে ইনায়ের গালে নাক ঘষে দিয়ে বলল, ঠিকই বলেছ। জানো, একটা মেয়েকে দেখেছি, তাকে দেখেই যেন ফিদা হয়ে গেছি। ইনায়ের কথা শুনে রাগে টমেটোর মতো লাল হয়ে গেল। রাগে প্রীতমের বাহুতে জোরে সরে একটা কামড় বসালো। প্রীতম সামান্য উপ পর্যন্ত করল না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁটের নিচের কালো তিলটায় আলতো করে চুমু খেয়ে বলল, আমার এমন টাটকা রসগোল্লা থাকতে আমি কেন বাইরের বাসি খাবারে নজর দিব? এই রসগোল্লা আমার সামনে লাল হওয়া বারণ, না হলে এক্ষুনি খেয়ে ফেলবো। সুগার। মুহূর্তে রাগ গলে গেল তার। গোলমালো মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। এই কথা শুনেই নাইয়া প্রীতমের বুকের সাথে আর একটু লেপ্টে রইল। প্রীতম গভীর চোখে তাকিয়ে টুপ করে গালে একটা চুমু দিল। এই হালকা গোলগাল মেয়েটাকে তার রসগোল্লা লাগে। আরও 5 বছর আগে প্রিয়তাকে যখন হাই স্কুলে ভর্তি করানো হচ্ছিল, তখন এই মেয়েটার সাথে প্রথম দেখা। কি যে আদুরে! তখন থেকে এই মেয়েটার প্রতি একটা আলাদা মায়া কাজ করত, যা ধীরে ধীরে প্রখর প্রণয়ের রূপ নেয়। ইনায়াও আবিদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে। ইনায়ারা 2 বোন, সে ছোট। তার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। কোনো দিক দিয়েই শিকদারদের লেভেল পড়েনি। তবুও মেয়েটা শুধু ভালোবাসায় গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু আবিদের মতো এতটা বুঝ নেই ওর। এটা জানেই না শিকদাররা কুলমর্যাদা রক্ষা করতে ছেলে মেয়েকে কেটে ফেলে দিতে ওর রাজি। শিকদাররা দানশীল, উদার, কিন্তু তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করে না। শিকদার বাড়ির 4 গিন্নি আর মির্জা বাড়ির 4 গিন্নি বসার ঘরে আড্ডা দিচ্ছিলেন। মিসেস রোহিণী মির্জা প্রণয়ের মাকে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। অবশ্যই ভাবি, বলুন কি বলবেন। আপনার বড় মেয়ে প্রেরণাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। প্রেরণা? হ্যাঁ, কালকেই আমি নির্বাণের বাবার সাথে কথা বলেছিলাম যে নির্বাণের বিয়ের বয়স হয়েছে, আর প্রেরণার চাইতে উপযুক্ত মেয়ে তো আর হতেই পারে না। কথা আপনি মন্দ বললেননি ভাবি, কিন্তু এই বিষয়ে প্রেরণার আব্বু যা বলবে সেটাই শেষ। নির্বাণের আব্বু বড় ভাই সাহেবের সাথে কথা বলবেন। অনুশ্রী বেগম একটু আশ্বস্ত হলেন। এভাবেই তাদের আলাপ চলতে থাকলো। প্রণয় 3 তলার মাঝারি ছাদের রেলিং ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে রইল। নিকাশ কালো অন্ধকার। আকাশের কোণে ঝুলে থাকা অর্ধচন্দ্রের ম্লান আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা প্রণয় উদাস চোখে তাকিয়ে আছে চাঁদের দিকে। বলল, পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না রক্তজবা। আমি যে বড় ক্লান্ত। এমন জীবন আমি কখনোই চাইনি। মানলাম আমি পাপে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন। এমন শাস্তির থেকে মৃত্যু শ্রেয় ছিল। আমি যে সেটা সহ্য করতে পারছি না রক্তজবা, আমার প্রিয় জবা ফুল। একটাবার তুমি যদি আমার অশান্ত বক্ষে মাথা রাখতে, তাহলে বুঝতে পারতে। এইভাবে প্রণয় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে কিছু স্মৃতির পাতায় হাত বুলালো প্রণয়। চোখ বন্ধ রেখেই গান ধরল। গান গাওয়ার নিজেই মজিয়াই প্রিয়তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রণয়কে ছাদের রেলিংয়ে দেখে সে ধীরে এগিয়ে যেতেই থমকে গেল।
প্রণয়ের গানের লাইন শুনে নেশাগ্রস্তের মতো অপলক চেয়ে রইল। প্রণয়ের প্রতিটি গানের লাইনের মাঝে অসীম বেদনা নিহিত। 3 বছর হলো সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। বলিষ্ঠ দেহি অসাধারণ সুদর্শন পুরুষটি নিজের মনের ভাব প্রকাশে ব্যস্ত, কিন্তু তার সর্বকায়া জানে যেই নারী নীলাবক্ষিতে চোখ রাখলে মনে চলতে থাকা চাপা ঝড়ের গতি ক্ষীণ হয়ে আসে, সেই নারী তার পেছনে দাঁড়িয়ে আছে। এই নারীর উপস্থিতি সে বহুদূর থেকেই অনুভব করে। মুখে কিছু না বলে ভেতরের সব কিছু গানের মাধ্যমে নারীটিকে বলে। একটু হালকা হওয়ার প্রচেষ্টা করলো, জানে সে এই বোকা পাখি কিছুই বুঝবে না, না বোঝানোই ভালো। কিন্তু মানুষের মন তো সান্ত্বনা খোঁজে। 3 বছর পর এমন দৃশ্য দেখে প্রিয়তা নীলাপ চোখে রক্ষে কঠোর ভরে উঠল। সে চলে যেতে নিল, কিন্তু প্রণয় সামনে চোখ রেখে হাত ধরে নিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ প্রিয়তার গায়ের লোমকূপ খাড়া হয়ে গেল, রক্ত চলাচলের গতি বেড়ে গেল। প্রণয় ফিরল প্রিয়তার দিকে। প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে সে নীল সমুদ্রের মতো চোখে নিজের গাঢ় বাদামি চোখ রাখল। সেই দৃষ্টি দেখে প্রিয়তা নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। প্রণয় দেখল নীল চোখের গভীরতা খুব কম। প্রণয়ের কাছে চোখ দুটি খোলা বইয়ের মতন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেই সে সব কিছু বুঝতে পারে যথারীতি। সব বুঝেও গেল সে। এক টুকরো শুকনো হাসি ফুটে উঠল, যা মুখের ভাবে বোঝা যায়নি। নিজের বলিষ্ঠ হাত দিয়ে পানপাতার মতো সুন্দর মুখে নরম তুলতুলে গাল থেকে সযত্নে চোখের পানি মুছে দিল। কোনো প্রশ্ন ছাড়াই মোছার সাথে তার সাগরের ঢেউয়ের ন্যায় চোখ দুটি আবার নতুন উদ্যমে ভরে উপচে পড়ছে। কথায় আছে না, মন যার কাছে প্রশ্রয় পেতে চায় তার কাছে একটু প্রশ্রয় পেলে বেহায়া হয়ে ওঠে। কিন্তু প্রিয়তাকে তো শক্ত হতে হবে। এই সুখী লোকের কাছে সে কিছুই বুঝতে দেবে না। ফিরে দৌড় দিতে চাইলেই শাড়ির কুচি বেঁধে পড়তে নিতেই প্রণয় আবার এক ঝটকায় ধরে ফেলল। প্রণয় না ধরলে মুখ থুবড়ে পড়ত সে নিশ্চিত। হাত ধরে সোজা করার জন্য টান দিতেই প্রিয়তা প্রণয়ের বুকে ছিটকে পড়ল। হঠাৎ কাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় প্রণয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রিয়তা জমে গিয়েছে। আবদ্ধ অশ্রুর ধারা আরও বেশি উপচে পড়তে লাগলো। প্রাণটা কেমন ছটফটে উঠল। প্রিয়তার অতি প্রিয় পুরুষের গা থেকে ছুটে আসা সে পরিচিত ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাসে শুষে নিতে থাকলো সে অতি প্রিয় গন্ধ, যা মাদকের মতো টানে। কয়েক মুহূর্ত পর প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো প্রণয়। মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। তারপর কিছু না বলেই প্রিয়তাকে ঘুরিয়ে নিল। পিঠ থেকে অতিরিক্ত সেফটিপিন খুলে নিয়ে পেটের পাশ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল দুদিক ধরে আবার পিন আপ করে দিল। যতবার প্রণয়ের হাত তার পেটে স্পর্শ করছিল ততবার কেঁপে উঠছিল প্রিয়তা। শাড়ি ঠিক করে আবার ঘুরিয়ে দিয়ে হাঁটু অবধি খোলা লতানো চুলগুলো ভালো করে পেঁচিয়ে নিজের হাতে খোপা করল। ছাদের সাদা গোলাপ গাছ থেকে একটি ডাঁটাসহ ফুল তুলে খোপায় গেঁথে দিল, যাতে চুল খুলে না যায়। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটে লিপস্টিক তুলতে লাগলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে রইল। প্রিয়তা তার কিছু বলার ভাষা নেই, হয়তো ইচ্ছেও নেই। তার জীবনে এমন মুহূর্ত অসম্ভব স্বপ্নের মতো। প্রণয়ের সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ যদি এমন কিছু সময় আমাকে উপহার দেন, খুব একটা ক্ষতি হবে না। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না এগুলো তার কি নিষিদ্ধ অনুভূতি। প্রিয়তা জানে সামনে দাঁড়ানো পুরুষটির ওপর তার এক চুল পরিমাণও অধিকার নেই। সে সম্পূর্ণ অন্য কারো। হয়তো সত্যিই তার মনের ভালোবাসাটা পাপ, কিন্তু তার মন চিৎকার করে বলল, মিথ্যে কথা, আমার ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো খাদ নেই। সে অন্য কারো, সেটাই তার সমস্যা, আমার নয়। আমার ভালোবাসা কলঙ্কিত নয়। এমন হাজারো ভাবনার অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করেও লিপস্টিক তুলতে পারছে না। ঠোঁট হালকা ফুলে গেছে। বিরক্ত হলো সে। যতটুকু উঠেছে ততটুকু থাক। এরপর পা পর্যন্ত চোখ বোলালো প্রিয়তার উপর। তারপর গম্ভীর স্বরে বলল, যা এখন। প্রিয়তার এক মুহূর্ত না থেকে সোজা চলে গেল নিজের ঘরে। প্রণয় সেখানে দাঁড়িয়ে প্রথমে নিজের পাঞ্জাবির গন্ধ নিল, যেখান থেকে একটা সুমিষ্ট মেয়েলি পরিচিত গন্ধ নাকে আসছে। এটা শুধু গন্ধ নয়, এটা তার জন্য ড্রাগ। কিছু একটা ভেবে একটু হাসলো। তারপর হাতের রুমালটা মুঠো করে দেখে নিজেকে পকেটে রেখে আবার আকাশের দিকে তাকালো। ইচ্ছামতি নদীর তীরের বালিতে খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলেছে একজোড়া কপত কপতি। নারীটির মুখে একরাশ লজ্জাময় গোলাপি আভা। অতঃপর পুরুষটির চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা। চশমা চোখের শ্যামবর্ণ পুরুষটি অপলক তাকিয়ে আছে। এই মেয়েটার মাঝেই তার প্রাণ ভোমরার বাস। কি দেখছেন মাস্টারমশাই? আমার অ্যাঞ্জেলকে।
পরিণীতা তার প্রিয় পুরুষটির বাহু জড়িয়ে ধরে মুখ লুকালো। তখন প্রণয় কুঞ্জের করিডোর থেকে আবিদ পরীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায়। পরিণীতা মুঠে ঘাবড়ায়নি, কারণ সে জানে এই হাতের মালিক তার বড্ড আপন, এই স্পর্শ তার বড্ড চেনা। আবিদ দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, এসব কি পড়ছো? শাড়ি পরেছি। কেন, আপনার সুন্দর লাগছে না মাস্টারমশাই? আবিদ তাদের দুজনের সেন্টিমিটার দূরত্ব ঘুচিয়ে দিয়ে একদম কাছে চলে এলো। কপালে গভীর এক চুমু দিল। এমন আদরের স্পর্শে পরিণীতা চোখ বন্ধ হয়ে গেল। তার ছোট্ট শরীরটা তিত্তির করে কেঁপে উঠল। আবিদ তার চোখে নির্বিকার তাকিয়ে থাকলেও সে ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে কখনোই পারে না। আবিদ গালটা দু হাতের আজলাই নিয়ে নাকের ডগায় চুমু খেয়ে বলল, আমি কখনো চাই না তোমার এমন রূপ আমি ব্যতীত অন্য কেউ দেখুক। তুমি কারোর জন্য আর এমন ভাবে সাজবে না। পরিণীতা মাথা দুলিয়ে আবিদের বুকে নাক মুখ গুজে দিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আবিদ তীব্র প্রশান্তিতে এক টুকরো হাসল। পরিণীতাকে বলল, অ্যাঞ্জেল, ঘুরতে যাবে? হ্যাঁ। পরিণীতা কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল, কারণ সে জানে এই মানুষটি তার সবচেয়ে নিরাপদ স্থান, যার সাথে নির্দ্বিধায় চোখ বন্ধ করে যে কোনো জায়গায় চলে যাবে। এভাবে যাওয়া যাবে না। কিভাবে যাব তাহলে? চলো আমার সাথে। আবিদ পরিণীতাকে তার রুমে নিয়ে গিয়ে বলল, যাও, একটা চেঞ্জ করে নর্মাল কিছু পরে আসো। পরিণীতা বিনা বাক্যে ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর ম্যাজেন্টা কালারের ফুল স্লিভ প্রিন্টেড থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে দেখে আবিদ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখে একটু হেসে বলল, বসো। পরিণীতা বসতে তার চুল থেকে তোয়ালেটা খুলে নিল। তোয়ালেটা সরাতে কোমর ছাড়িয়ে গেল রিবান্ডিং করা চুলগুলো। আবিদ নিজের হাতে চুল একটা বেনুনি করে দিল। যদিও ওটা তেমন ভালো হয়নি, তবেই এটা পরিণীতার কাছে সবচেয়ে সুন্দর বেনুনি। কানে ছোট ছোট স্টার ইয়াররিংস আর কপালে একটা ছোট্ট কালো টিপ পরিয়ে দিল। ব্যাস, এতেই যেন সত্যিকারের পরি লাগছে। আবিদ কিছুক্ষণ চেয়ে থেকে বাহারটা নিজের হাতে মুঠে নিয়ে বলল, চলো। এরপর দুজন প্রণয় কুঞ্জ থেকে বেরিয়ে ইচ্ছামতি নদীর তীরে ঘুরতে লাগলো। সবাই একবার হলেও ঘুরে দেখছে, কারণ তাদের সত্যি একসাথে অপূর্ব মানিয়েছে। প্রণয় কুঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান এখনো চলছে। রাত প্রায় 11টা। বাড়ির পেছনের পুকুর পাশে আসর বসিয়েছে তরুণ শিকদাররা। বাচ্চা চার বড় ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম, প্রীতম, সমুদ্র, অরণ্য, রাজ আর তাদের ঘনিষ্ঠ বন্ধুরা গ্লাস খালি করছে একের পর এক, আর বিজ্ঞের মতো মতামত দিচ্ছে যেন তারা প্রত্যেকেই এক একজন এক এক দেশের প্রেসিডেন্ট। রাতের মধ্যপ্রহর চলমান শিকদার বাড়ির কানায় কানায় বাচ্চা, মহিলা, পুরুষ, যুবক যুবতীর উপচে পড়া ভিড়। আর কেচোর মেচোরে বোঝার উপায় নেই যে এখন মধ্যরাত। কিছু সময় পূর্বেই হলুদের প্রোগ্রাম বন্ধ হয়েছে। সবাই অনেক ক্লান্ত, কিন্তু ঘুমানোর সময় একটা বিরাট বিপত্তি বেঁধে গেল। আগের রাতে সবাই ঘরগুলিতে ঠেসে ঠুসে ফিট হয়ে গেলেও আজকে তার দ্বিগুণ পরিমাণ মানুষ। প্রণয়কুঞ্জের প্রতিতলায় 24টি করে মোট 96টি রুম রয়েছে, তাও আজকে আর জায়গা হলো না। তাই ঠিক করা হলো ছাদে, ড্রয়িং রুমে, চিলে কোঠায় সব জায়গায় ঘুমানো হবে। ঘরের বাইরের জায়গাগুলোতে পুরুষরা আর ঘরের ভেতরে মহিলারা ঘুমাবে। কিন্তু যত যাই হোক, 5টি নির্দিষ্ট রুমে কোনো অতিথি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, যথা বাড়ির চারকর্তা এবং প্রণয় শিকদারের ঘর। পরিণীতা, প্রিয়তা, ইনায়া, পূর্ণতা, চিত্রা, মিষ্টি, প্রেরণা প্রিয়তার রুমে চলে এসেছে, যাতে তারা একটু স্বস্তিতে থাকতে পারে। তারা আবার এত মহিলার সঙ্গেও থাকতে পারবে না। সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরের দরজা বন্ধ করে দিল। আজকে তারা রাত জেগে গল্প করবে। কোথায় আছে মেয়েদের গল্পের শেষ? আর মেয়েগুলো যদি সমবয়সী হয় তাহলে তো কথাই নেই। প্রায় 1 ঘন্টা আগে প্রণয় খবর পেয়ে পুকুর পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার গুণধর ভাইয়েরা একে অপরের উপর চিটপটাং হয়ে পড়ে আছে আর বিড়বিড় করছে। দৃশ্যটা দেখে প্রণয় বিরক্তিতে ভুরু কুঁচকে রহমান চাচাকে বলল, চাচা, পুকুর থেকে পানি তুলে এদের চোখে মুখে ছিটিয়ে দিন। রহমান চাচা ও তাই করলেন, কিন্তু এতে তাদের নেশা কমল না, বরং উল্টো। অরণ্য প্রণয়ের মাঝে কুহুকে দেখছে। কি সাংঘাতিক ব্যাপার! সে কোনো রকম টলতে টলতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় শীতল দৃষ্টিতে চেয়ে আছে, কোনো কথা বলছে না। যারা স্বাভাবিক অবস্থায় তারা বড় দাদানের সামনে মেপে মেপে কথা বলে, নেশার ঘরে তার থেকে নিজের প্রেমিকা লাগছে। অরণ্য প্রণয়ের গায়ে হাত দিয়ে বলল,
চিত্রা, তুমি এত শক্ত, লম্বা আর মোটা কেমন করে হলে? বলে গালে হাত দিতে অনুভব করলো হাতে খোঁচা লাগছে। এটা দেখে অরণ্য কাঁদো কাঁদো হয়ে পড়ল। তোমার উপর কি বেটা ভূত ভর করেছে? প্রণয় এই মাতলামি আর সহ্য করতে না পেরে বাঘের মতো গর্জন করে ধমক দিল। চুপ! ধমকে সবাই কেঁপে উঠল। একেবারে ভদ্র বাচ্চার মতো শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। তাদের 30% নেশা খেটে গেছে। প্রণয় রহমান চাচাকে বলল, চাচা, এদেরকে লেবু পানি খাওয়ান, নেশা না ছাড়া পর্যন্ত থামবেন না। বলে সে চলে গেল। রহমান চাচা এতক্ষণ ভয়ে কাঁপছিলেন। ধমক শুনে লাফিয়ে উঠলেন। এই পুরো ঘটনা 3 তলায় প্রিয়তার রুমের ব্যালকনি থেকে মেয়েরা দেখছিল। তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ছিল। সেই ভয় পেয়েছে। এই কথা শুনেই মেয়েরা আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। চৈত্র মাসের ভ্যাপসা গরমে প্রাণীগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও প্রণয়কুঞ্জের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা আছে, তবু প্রাকৃতিক বিশুদ্ধ বাতাসের কাছে এই কৃত্রিম বাতাস কিছুই না। তাই মেয়েরা প্রিয়তার ব্যালকনিতে মাদুর বিছিয়ে গোল হয়ে বসল। ইনিহা পরিণীতার গায়ে হেলান দিয়ে বসে পড়ল। প্যারে লাল, হায় মেরে প্যারে লাল। সবাই চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। এনা ডেন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি দেখছো বেবিরা? সবাই এনাকে চেপে ধরল ওর পিয়ারেলালের নাম জানার জন্য। মূলত ওরা কেউ কারো রিলেশনশিপের ব্যাপারে জানে না, কারণ শিকদার বংশের প্রেম প্রীতির এলাও নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এইসব নিয়ম কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিকদার বংশের একজনও সিঙ্গেল নেই, কেবল সমুদ্র ছাড়া। তাদের সবার রিলেশনশিপ ওপেন সিক্রেট। কেউ কারো রিলেশনশিপ নিয়ে ডিসকাস করে না। তাদের সম্পর্কের ব্যাপারে শুধু শুধু তাদের বেস্ট ফ্রেন্ডরা জানে। প্রিয়তা মিটিমিটি করে হাসছে। সবাই হতাশ হয়ে বলল, তোর প্যারালালকে কি আমরা নিয়ে যাব? এভাবেই তাদের গল্পের আসর জমে উঠল। এভাবেই গল্প আর আড্ডা চলতে থাকলো। রাতের অন্ধকার সরে দিনের আলো এসে ধরণীকে আলোকিত করল। পাখির সুমিষ্ট কলতানে মুখর চারপাশ। আজকের দিনটি বিশেষ পৃথার বিয়ে। প্রণয়কুঞ্জ সরগরম। শিকদার বাড়ির 4 গিন্নি, প্রহেলিকা ও আরও 1 ডজন মহিলা মিলে রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছেন। চিত্রা পরিণীতা টেবিল সেট করতে ব্যস্ত। ওরা দেখলো এত বড় টেবিলও হবে না, তাই স্টোররুম থেকে একই ডিজাইনের আরও 2টো টেবিল এনে দুপাশে লাগানো হলো। শিকদার পরিবারের সদস্য সংখ্যা 22 জন, কিন্তু এখন ডাইনিং প্লেসে 80 জনের বেশি মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। প্রথমে পুরুষরা খাবেন, বাড়ির কর্তা সহ বিশিষ্ট অতিথিদেরাও পরিবারের ছেলেরা। তারপর বাড়ির অতিথি মহিলারা খাবেন, এরপর বাড়ির মেয়েরা। এইভাবেই সবার জন্য আয়োজন করা হয়েছে। তনুশ্রী বেগম বাড়ির সব মেয়েদের ডাকতে লোক পাঠিয়েছেন। 10 মিনিট পর প্রেরণা, মিষ্টি, কুহু, থিরা, সায়রা, পৃথা সহ প্রিয়তা ছাড়া সবাই এসে হাজির হলো। অর্থি বেগম মেয়েদের বললেন, খাবারগুলো টেবিলে পরিবেশন করো। সব মেয়েরা মিলে 15 মিনিটের মধ্যেই সব খাবার টেবিলে সাজিয়ে দিল। রুটি, লুচি, পরোটা, টোস্ট, ব্রেড, খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, বাটার চিকেন, এগ স্যান্ডউইচ, পায়েস সহ 10 রকমের ডেজার্ট আইটেম আর আরও অনেক কিছু। খাবারের গন্ধে মুখর চারপাশ। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা নাস্তা করে নিলেন। এখন শুধু মেয়েরা বাকি। প্রিয়তা এখনো আসেনি। অনুজা বেগম তন্ময়কে বললেন, তোর প্রিয় আপুকে ডেকে নিয়ে আয়। এই কথা শুনে তন্ময় একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে আম্মু। প্রিয়তা মরার মতো ঘুমাচ্ছে, কারণ সারা রাতের আড্ডা দিয়ে শেষ রাতের দিকে তার ঘুম এসেছে। লতানো চুলগুলো বিছানা ছাড়িয়ে ফ্লোরে লুটুপুটি খাচ্ছে। তন্ময় পা টিপে টিপে তার আপুর রুমে ঢুকলো। গিয়ে দেখে তার আপু গভীর ঘুমে ডুবে আছে। এখন তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিল, সে বুঝবে না। তা একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। সে কানের পাশে মুখ এনে জোরে চিৎকার দিল। আপু! এমন চিৎকার শুনে প্রিয়তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ধরফড়িয়ে উঠল সে। একটু যেন সে পটল তুলে নেয়। রাগী দৃষ্টিতে সামনে তন্ময়কে হাসতে দেখে রাগটা যেন মাথায় চড়ে গেল। সে তন্ময়ের চুল টেনে ধরে পড়ল, তুই কি আমার ভালো দেখতে পারিস না, পেট মোটা? আমার কি দোষ? আম্মু তো তোমাকে ডেকে আনতে বলল। দূর হ আমার চোখের সামনে থেকে। কাঁচা ঘুমটা ভেঙে জমায় প্রিয়তার মাথাটা ঝিমঝিম করছে। নীলাপ চোখে অজস্র ঘুম, কিন্তু সেই সব পাত্তা না দিয়ে শরীরটা টেনে টুনে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল।
ফ্রেশ হয়ে এসে ওড়নাটা নিয়ে ডুলু ডুলু চোখে চুল হাত দিয়ে খোপা করতে করতে বাইরে চলে গেল। ডাইনিং টেবিলে শিকদার বংশের বংশধররা টেবিল আলো করে বসে আছে। তখন পুরুষটা খাওয়ার সময় অনেক ডেকেও অর্থী বেগম জমিদারদের ঘুম থেকে তুলতে পারেননি। সবার খাওয়া শেষ, বাড়ির মেয়েরা খাবে। এমন সময় জমিদাররা ডুলতে ডুলতে একজন ধপাস ধপাস করে চেয়ার টেনে বসল। কাল রাতে এক একজনকে রেহমান চাচা লেটার চারেক করে লেবু পানি খাইয়ে অনেক কষ্টে হুঁশ এনে সবার নিজ নিজ ঘরে পৌঁছে দিয়েছিলেন। সারারাত প্রায় সবাই বেহুশ হয়েছিল, তাই তাদের এত দেরি হলো। প্রেম রাজকে ফিসফিস করে বলল, সেজ ভাইয়া, কালকে কি হয়েছিল? জানি না, মনে নেই। আমাদের ঘরে এনেছিল কে? কপালে শনি নাচছে তোমাদের। কেন কেন? প্রীথম কিছু বলবে, তখনই প্রিয়তা ডুলতে ডুলতে এসে প্রীথমের পাশের চেয়ারে ধপাস করে বসে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিল। প্রীথম বোনকে আগলে নিয়ে বলল, খুব ঘুম পাচ্ছে বুনু। সারা রাত কি চুরি করেছিস? তোকে একদম চোরের মতো লাগছে প্রিয়। এই টেপ রেকর্ডারগুলো বন্ধ করো ভাইয়া। প্রীথম ভাইদের চোখ রাঙালো। ইনায়া বলল, কি হয়েছে বেপি? চুপ কর পোল্টিবাজ। এই ড্রামা বন্ধ কর। শুন, আই হ্যাভ আ প্ল্যান। কি প্ল্যান? কালকে ভাইয়ারা সেম আউটফিট পরেছিল, আজ আমরা পরব। কি পরবো আমরা? আমি সবার জন্য একই ডিজাইনার শাড়ি এনেছি। আমি পারবো না, তোরা পর। বনু প্লিজ, আপুর বিয়ের আনন্দটা মাটি করবি না। তাদের এইসব কথার মাঝে চারগিন্নি সবার প্লেটে খাবার তুলে দিলেন। তনুশ্রী বেগম বড় যাকে বললেন, ভাবি দেখেন তো কি সুন্দর লাগছে আমাদের ছেলে মেয়েদের, মাশাআল্লাহ। ঠিক বলেছ। মুগ্ধ দৃষ্টিতে চারজন মা তাদের সন্তানদের হাসি খুশি মুখ দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। অর্থী বেগম বললেন, ভাবি এদেরকে চেনো না, এদের পেটে পেটে শয়তানি, এক একটা গোপী যন্ত্র। আর ওরা যদি একটু প্রণয়ের মতো হতো তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। এতক্ষণ প্রহেলিকা তাদের কথা শুনছিল। সে অনেকটা চুপচাপ প্রকৃতির মেয়ে, অনেকটা প্রণয়ের মতো। সে আর প্রীথম পিঠাপিঠি, কিন্তু সে ভাইদের মতো প্রণচ্ছল আচরণ করতে পারে না। তবে সবাই তাকে বড় আপু হিসেবে অনেক সম্মান করে। প্রহেলিকা বলল, এমন করছিস কেন প্রিয়? সবাই এত করে বলছে, রাজি হয়ে যা প্রিয়তা। প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকাকে দেখলে তার ভেতরে কেমন অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু তা কোনোদিনই প্রকাশ করার মতো নয়। প্রিয়তা বলল, সরি আপু, কালকে আমার অনেক কষ্ট হয়েছে। সব শুনে প্রীথম বলল, তোদের যা ইচ্ছা হয় কর, আমার বোনকে জোর করবি না। সবাই পরোটা দিয়ে গরুর মাংসের ভুনা খাচ্ছে। শুধু প্রিয়তা প্লেট ভরে খিচুড়ি আর 4 পিস ইলিশ মাছ ভাজা নিয়েছে, কারণ এটা তার সব থেকে প্রিয় খাবার। খিচুড়ির প্লেট তোলার সময় সে ভাবে না খেতে পারবে কিনা। সবাই খেয়ে চলে যাচ্ছে একে একে, শুধু প্রিয়তা এখনো খাচ্ছে। এর মানে এই নয় যে সে অনেক বেশি খায়, বরং একটু একটু করে খাচ্ছিল। তখন থিরা দৌড়ে এসে বলল, আপু, বড় আপু, ফুপিরা এসে গেছে। থিরার কথা শুনে প্রিয়তা লাফিয়ে উঠল। আধ খাওয়া প্লেট ফেলে হাত ধুয়ে ছুটল ফুফির কাছে। সে চলে যেতেই কেউ এসে তার খিচুড়ি প্লেটটা সরিয়ে ফেলল। প্রিয়তা দৌড়ে গিয়ে মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরল। মেহজাবিন চৌধুরী সাদমান শিকদার ও খালেদ শিকদারের ছোট 4 ভাই, এক বোনের মধ্যে একমাত্র বোন। তিনি কানাডায় থাকেন, ভাইজির বিয়েতে এসেছেন। মেহজাবিন চৌধুরীর স্বামী ফাহাদ চৌধুরী একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে শুদ্ধ চৌধুরী কানাডার অন্যতম সেরা হার্ট সার্জন। সে প্রণয়ের সমবয়সী, কিন্তু কোনো এক অজানা কারণে প্রণয় ও শুদ্ধ একে অপরকে পছন্দ করে না। ছোট মেয়ে শ্বেতা চৌধুরী অনার্স 2য় বর্ষে পড়ে। এতক্ষণ সবাই চলে এসেছে, কারণ মেহজাবিন চৌধুরী তার ছেলে মেয়ের চেয়ে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বেশি ভালোবাসা দেখান, তাই তারা সবাই ফুফিকে অনেক ভালোবাসে। প্রিয়তা অনেকক্ষণ ফুফির সাথে কথা বলছিল। খিচুড়ির কথা মনে পড়তেই ডাইনিং প্লেসে ছুটে গেল। গিয়ে দেখলো ওর প্লেট হাওয়া। খিচুড়ি পাত্রে আর একটু নেই, কারণ যা ছিল সব সে আগেই প্লেটে তুলে নিয়েছিল। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, কোন খাদক নিয়ে গেছে, তার যেন কখনো ভালো না হয়। কত কিছু আছে,
সেসব রেখে ওর খিচুড়ির দিকে নজর পড়ল। মনে মনে বকতে বকতে চলে গেল নিজের ঘরে। কেউ একজন অনেক তৃপ্তি নিয়ে পুরো প্লেট খালি করে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল। কালকের চেয়ে আজকের ব্যস্ততা আরও বেশি। মাগরিবের নামাজের পর বিয়ে হবে। সকাল 9টা বাজতে পারল না, গরমের উত্তাপ ছড়ানো শুরু। প্রণয় ঘুরে ঘুরে সবকিছুর তদারকি করছে। গরমের তাপে ছেলেটা লাল হয়ে গেছে। পরনের সাদা শার্টটা লেপ্টে আছে গায়ের সাথে। হঠাৎ অনুভব করলো তার পিঠে কেউ হাত রাখলো। প্রণয় শান্তভাবে পেছনে তাকালো। কাউকে দেখে ওর ঠোঁটে এক টুকরো হাসি ফুটলো। ছেলেটা প্রণয়কে জড়িয়ে ধরল। কি ভাই, তুই তো বন্ধুকে ভুলেই গেছিস, তাই বলে আমি তোর ভুলে যেতে পারি না। মুখটা দুঃখী দুঃখী করলো ছেলেটা। প্রণয় ভুরু কুচকে বলল। ড্রামাবাজ। আবার হাঁটা দিল। সঙ্গে সঙ্গে ছেলেটা হেঁটে গিয়ে বলল,